প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সেল কেমিস্ট্রি তথা কোষ রসায়নের মনোস্যাকারাইড থেকে হেক্সোজ শর্করা নিয়ে আলোচনা করব। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। শুরুতে আমরা দেখে আসি হেক্সোজ শর্করা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাসে কি নিয়ে আছে হেক্সোজ শর্করা। হেক্সোজ শর্করার মধ্যে আমাদের আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ এবং গ্যালাক্টোজ। তাহলে 4 ধরনের হেক্সোজ শর্করা রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাসে। 4টা হেক্সোজ শর্করার মধ্য থেকে 3টি হেক্সোজ শর্করা হলো অ্যালডিহাইড দিয়ে তৈরি হয়েছে, সেগুলো গ্লুকোজ, ম্যানোজ এবং গ্যালাক্টোজ। আর একটি হেক্সোজ শর্করা সেটা হলো কিটোন গ্রুপযুক্ত, সেটাকে আমরা বলে থাকি ফ্রুক্টোজ। তাহলে 4টি হেক্সোজ শর্করা নিয়ে আমাদের আজকের আলোচনা। 4টা হেক্সোজ শর্করা প্রত্যেকটারই আণবিক সংকেত কিন্তু একই, C6H12 এবং O6। C6H12O6 4টার আণবিক সংকেত একই, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন। এই কারণে আমরা এইগুলোকে বলে থাকি আইসোমার। যাদের আণবিক সংকেত একই থাকে এবং গাঠনিক সংকেত ভিন্ন থাকে তাদেরকে আমরা বলে থাকি আইসোমার। তাহলে আমরা দেখে আসি এদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের ভিন্নতা। তাহলে দেখা যাক যে এদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের মধ্যে কী ধরনের ভিন্নতা পরিলক্ষিত হয়। শুরুতে দেখে আসি আমরা গ্লুকোজ। গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6। এ হলো গ্লুকোজের আণবিক সংকেত। তাহলে গ্লুকোজের গাঠনিক সংকেতটা দেখি। কার্বন 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আমি কার্বনগুলো একটু নাম্বারিং করে ফেলি। 1 2 3 4 5 6টা কার্বন। যেহেতু এটা অ্যালডোজ শর্করা, তাহলে অ্যালডিহাইড দিয়ে তৈরি হয়েছে। তাহলে অ্যালডিহাইড বসে হলো 1 নম্বর কার্বনে। 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড বসিয়ে দিয়েছি। কার্বন সংখ্যা যদি 5-এর অধিক হয় তাহলে 3 নম্বর কার্বন থেকে হাইড্রক্সিল গ্রুপটা সরে বাম পাশে বসবে। কার্বনের বাকি হাতগুলোতে আমরা হাইড্রক্সিল গ্রুপগুলোকে বসিয়ে দিলাম। এই যে হাইড্রক্সিল গ্রুপগুলো বসে গেল। বাকি হাইড্রোজেনগুলোকেও আমরা ঠিকঠাক মতো বসায়ে দিলাম। হাইড্রোজেনগুলো বসে গেল। তাহলে এটাই দেখলাম আমরা গ্লুকোজের গাঠনিক সংকেত। এখানে একটা হাইড্রোজেন কম আছে, এটাকেও বসিয়ে দিলাম। এই কার্বনটা হলো দূরবর্তী কার্বন। দূরবর্তী কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা আছে ডান পাশে। তাহলে এটার নাম হলো ডি গ্লুকোজ। ডি হয়ে গ্লুকোজ, অর্থাৎ দূরবর্তী কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা যদি ডান দিকে থাকে তাহলে আমরা তাকে বলে থাকি ডি গ্লুকোজ। এবার চলে আসি গ্লুকোজের পরে আসি ম্যানোজের আণবিক সংকেতটা। ম্যানোজের আণবিক সংকেত C6H12O6। আণবিক সংকেত কিন্তু একই রয়েছে। তাহলে ম্যানোজের গাঠনিক সংকেতের ভিন্নতা কোথায় সেটা দেখে আসি। 1 2 3 4 5 6টি কার্বন। আমরা নাম্বারিং করে ফেলি। 1 2 3 4 5 6টি কার্বন। এটাও আমাদের অ্যালডিহাইড দিয়ে তৈরি হয়েছে। তাহলে অ্যালডিহাইড বসবে আমাদের 1 নম্বর কার্বনে। বাকি হাতগুলোতে আমরা 3 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা সরে আসবে। আগেই আমরা শিখে ফেলেছি কার্বন সংখ্যা যদি 5-এর অধিক হয় তাহলে 3 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা সরে বামে বসবে। বাকি হাতগুলোতে আমরা হাইড্রক্সিল গ্রুপগুলো বসিয়ে দিলাম। তাহলে এটা হলো আমাদের ম্যানোজ। তাহলে ম্যানোজের একটা বিশেষ পরিবর্তন হলো এই 2 নম্বর কার্বন থেকে হাইড্রক্সিল গ্রুপটা সরে এই পাশে বসবে। এই যে বসিয়ে দিলাম। তাহলে ম্যানোজ আর গ্লুকোজ আর ম্যানোজের মধ্যে একটি বিশেষ পার্থক্য হলো এইখানে, সেই পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি। এই 2 নম্বর কার্বন হাইড্রক্সিল গ্রুপটা ডান পাশে ছিল আর ম্যানোজের 2 নম্বর কার্বন হাইড্রক্সিল গ্রুপটা বাম পাশে। এবার ম্যানোজের পরে চলে আসি গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ যার আণবিক সংকেত হলো C6H12O6। দেখো প্রত্যেকটার আণবিক সংকেত কিন্তু একই। তাহলে গ্যালাক্টোজের গাঠনিক সংকেতটা কেমন হবে?
এই হলো আমাদের গ্যালাক্টোজ। গ্যালাক্টোজও কিন্তু আমাদের অ্যালডিহাইড দিয়ে তৈরি হয়েছে। দেখো এই যে অ্যালডিহাইড বসে গেছে গ্যালাক্টোজে, সব কার্বনের হাতগুলোতে আমরা বসে আছি। কার্বনের নাম্বারিংটা করে আসি, 1 2 3 4 5 6টি কার্বন। কার্বনের হাতগুলোতে দেখে আসি কোথায় পরিবর্তন আছে। আমাদের 3 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা সরে আসবে এবং 4 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা সরে আসবে। তাহলে গ্যালাক্টোজের পার্সোনালি যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, সেই পার্থক্যটা হয়ে গেল 4 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা সরে এসেছে, আর বাকি হাতগুলোতে আমাদের ঠিকঠাক মতো যে হাইড্রোজেন আছে সেগুলো বসে আছে। তাহলে গ্যালাক্টোজের পার্থক্যটা আমরা দেখলাম, 4 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা সরে এই পাশে চলে এসেছে। 3 নম্বর কার্বন থেকে কিন্তু সবারই সরেছে, কারণ আমরা জানি কার্বন সংখ্যা 5-এর অধিক হলে 3 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা সরে বাম পাশে চলে আসবে। তাহলে এক্সট্রা পরিবর্তন আসলো, ম্যানোজের 2 নম্বর কার্বন থেকে সরে আমাদের বামে আসছে, আর গ্যালাক্টোজের 4 নম্বর কার্বন থেকে সরে বামে আসছে। এবারটা হলো গ্লুকোজ, ম্যানোজ এবং গ্যালাক্টোজের গাঠনিক সংকেতের মধ্যে আমরা দেখতে পেলাম। এই ধরনের স্ট্রাকচারগুলোকে আমরা বলে থাকি চেইন স্ট্রাকচার। তাহলে এটাও আমাদের ডিম্যানোজ, এটাও তৈরি হলো ডিম্যানোজ, কারণ এই যে দূরবর্তী কার্বনটা ডান দিকে আছে, দূরবর্তী কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে আছে, এটা ডিম্যানোজ। এটাকেও আমরা বলতে পারি ডি গ্যালাক্টোজ। ডি গ্যালাক্টোজ কারণ এটারও দূরবর্তী কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে আছে, তাহলে এটাও হলো আমাদের ডি গ্যালাক্টোজ। এবার চলে আসি আমরা ফ্রুক্টোজের গঠনটা দেখে আসি। ফ্রুক্টোজের আণবিক সংকেত C6H12 ও 6। আণবিক সংকেত কিন্তু একই রয়েছে, তাহলে পার্থক্য হলো তার গাঠনিক সংকেত। ফ্রুক্টোজের কার্বনটা দেখে আসি, এই যে 6টি কার্বন ফ্রুক্টোজও আমরা দেখতে পাচ্ছি। কার্বনের নাম্বারিংটা সেরি, 1 2 3 4 5 6টি কার্বন আছে ফ্রুক্টোজের মধ্যে। ফ্রুক্টোজ কিটোন গ্রুপ দিয়ে তৈরি হয়েছে, তাহলে কিটোন গ্রুপটা বসে গেল আমাদের 2 নম্বর কার্বনে, এই যে কিটোন গ্রুপটা বসে গেছে। বাকি হাতগুলোতে আমরা হাইড্রোক্সিল গ্রুপটা বসিয়ে দিলাম। 3 নম্বর কার্বন থেকে আমরা আগেও শিখেছি, 3 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল গ্রুপটা সরে বাম পাশে আসবে, কারণ এখানেও কার্বন সংখ্যা 5-এর অধিক রয়েছে। বাকি হাতগুলোতে আমরা হাইড্রোক্সিল গ্রুপগুলো বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের একটা ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার। এই ফ্রুক্টোজটাও কিন্তু দূরবর্তী কার্বনটা আমাদের ডান দিকে আছে, তাহলে এটাও কিন্তু আমাদের ডি ফ্রুক্টোজ। তাহলে সহজে আমরা চেইন স্ট্রাকচারগুলো দেখে নিলাম। এগুলো সবই আমাদের হেক্সোজ শর্করা, মোনোস্যাকারাইড থেকে হেক্সোজ শর্করা। এগুলোর প্রত্যেকটারই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় রয়েছে, যাদের আমরা জানি এই যে অ্যালডিহাইড গ্রুপ এবং এই কিটোন গ্রুপ, এর অ্যালডিহাইড গ্রুপটা আমরা দেখে নিই। এটা হলো এর অ্যালডিহাইড গ্রুপ, একটা অ্যালডিহাইড গ্রুপ, একটা অ্যালডিহাইড গ্রুপ, আর এই হলো কিটোন গ্রুপ। যাদের অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় থাকে সেগুলোকে আমরা বলে থাকি রিডিউসিং শর্করা। তাহলে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ সবাই হলো রিডিউসিং শর্করা, অর্থাৎ বিজারক শর্করা। এবার এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আমরা এই চেইন স্ট্রাকচার থেকে কিভাবে রিং স্ট্রাকচার তৈরি করা যায় সেই রিং স্ট্রাকচারগুলো আমরা দেখব। তাহলে আমরা ম্যানোজটা মুছে দিলাম, আমরা এবার চেইন স্ট্রাকচার থেকে আমরা রিং স্ট্রাকচার দেখে আসি। প্রথমে দেখা যাক গ্লুকোজের রিং স্ট্রাকচার, অর্থাৎ গ্লুকোজের 1 নম্বর কার্বনকে আমরা নিয়ে আসব, দূরবর্তী কার্বনের সাথে সংযোগ করে দেব। এই সংযোগ করতে গেলে আমাদের লাগবে একটা অক্সিজেন ব্রিজ, অর্থাৎ অক্সিজেন 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে এবং অক্সিজেনের আর এক হাত হলো 5 নম্বর কার্বনের সাথে যুক্ত একটা অক্সিজেন ব্রিজ তৈরি করবে। সেটা দিয়ে তৈরি হবে আমাদের একটা রিং স্ট্রাকচার। দেখে আসি রিং স্ট্রাকচারটা। এটা হলো আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচার। এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে,
এইখানে একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন আছে এবং এইখানে একটা কার্বন আছে। আমি বাকি কার্বনের হাতগুলো ঠিকঠাক মতো বসিয়ে দিলাম। এবার কার্বনগুলো নাম্বারিং করি। এটা হলো আমাদের 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এই হলো আমাদের 6 নম্বর কার্বন। এই ব্রিজটা, এইটাই হলো আমাদের অক্সিজেন ব্রিজ। তার মানে হলো এইটা হলো আমাদের অক্সিজেন ব্রিজ আমরা তৈরি করলাম। আমরা যে পাশ দিয়ে ব্রিজ করব তারা সবসময় নিচে নিচে বসবে, তাহলে সহজে কে উপরে বসবে কে নিচে বসবে এই সমস্যাটা আমাদের মধ্যে থাকবে না। আমরা শুরুতেই বুঝতে পারবো কে উপরের বন্ডের উপরে বসবে আর কে নিচে বসবে। দেখে আসি 1 নম্বর কার্বনে। 1 নম্বর কার্বনে এই কার্বনটা হলো আমাদের এই কার্বন, তাহলে এই হাইড্রক্সিল গ্রুপটা আমরা উপরে বসিয়ে দিলাম। হাইড্রোক্সিল গ্রুপটা আমরা উপরেও বসাতে পারি, নিচেও বসাতে পারি। আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছি 1 নম্বর কার্বনের ওয়েট যদি উপরে বসে তাহলে আমরা তাকে বলবো বেটা গ্লুকোজ, এবং ওয়েটটা যদি নিচে বসে তাহলে হলো আলফা গ্লুকোজ। তো আমরা একটা বেটা গ্লুকোজের ছবি দেখি। 2 নম্বর কার্বনে দেখো এই হাইড্রোক্সিল গ্রুপটা নিচে বসবে, উপরের দিকে বসবে হাইড্রোজেন। 3 নম্বর কার্বনে হাইড্রোজেনটা নিচে বসবে, উপরে বসবে OH। 4 নম্বর কার্বনটা দেখে আসি, হাইড্রক্সিল গ্রুপটা কিন্তু নিচে বসবে, হাইড্রক্সিল গ্রুপটা নিচে, কারণ এ পাশ দিয়ে ব্রিজ করেছি তারা সবাই নিচে নিচে বসবে। 4 নম্বর পর্যন্ত শেষ হয়ে গেল। 5 নম্বর কার্বনে এই অক্সিজেনটা চলে গেছে কিন্তু ব্রিজে, তাহলে এই ব্রিজে আমরা অক্সিজেনটা দিয়ে দিলাম। থাকলো হলো আমাদের এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন। 5-এর এই হাতটা খালি আছে, তাকে একটা হাইড্রোজেন, এবং 5-এর সাথে 1-এর লিঙ্কেজ, তাহলে এখানে একটা হাইড্রোজেন খালি আছে। বাকি এইটা মিলে আমরা লিখতে পারি CH2OH। তাহলে এইটা তৈরি হয়ে গেল একটা রিং স্ট্রাকচার। তাহলে এটা হলো গ্লুকোজের চেইন স্ট্রাকচার আর এটা হলো গ্লুকোজের রিং স্ট্রাকচার। তাহলে এই গ্লুকোজটার নাম কি হয়ে গেল? বেটা, কারণ 1 নম্বর কার্বনের OH আছে আমাদের উপরে। এটাকে আমরা একটু হাইলাইট করে আসি, এই যে। তাহলে এটা হলো বেটা, তারপরে ডি গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজটার নাম হলো বেটা ডি গ্লুকোজ। আর যদি হাইড্রক্সিল গ্রুপটা নিচে থাকতো তাহলে আমরা বলতাম আলফা ডি গ্লুকোজ। তাহলে আলফা বা বেটা নির্ভর করে 1 নম্বর কার্বনের পরে, ডি বা এল নির্ভর করে 5 নম্বর কার্বনের পরে। এটাও গুরুত্বপূর্ণ একটি MCQ এর কোশ্চেন। এবার চলে আসি আমরা ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের এটা হলো চেইন স্ট্রাকচার, এখান থেকে আমরা একটা রিং স্ট্রাকচার তৈরি করে ফেলি। তাহলে এই ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা কেমন দেখে আসি। এটা হলো ফ্রুক্টোজের একটা রিং স্ট্রাকচার। এই ধরনের বলয়কে বলে ফিউরানোজ গঠন, এই ধরনের বলয়টা। আর এই ধরনের বলয়গুলোকে বলা হয়েছে পাইরানোজ গঠন। তাহলে এটা একটা পাইরানোজের স্ট্রাকচার, এটা হলো ফিউরানোজের স্ট্রাকচার। মনে রাখবো কি করে? ফ্রুক্টোজের ফ থেকে এটা নামকরণ করা হয়েছে ফিউরানোজ স্ট্রাকচার। তাহলে সহজে মনে রাখতে পারবো ফ্রুক্টোজের স্ট্রাকচারটা ফিউরানোজ স্ট্রাকচার। এইখানে একটা কার্বন আছে, আর ফ্রুক্টোজের নিচে এইখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন আছে, আর এইখানে উপরে গিয়ে একটা কার্বন আছে। দেখে আসি, এইটা হলো ফ্রুক্টোজের 6টি কার্বন। কার্বনগুলো একটু নাম্বারিং করে আসি। এটা 1, 2, 3, 4, 5 আর এই 6 নম্বর কার্বন। এখানে দেখে আসি, এখানেও কিন্তু একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়েছে। এখানে আমরা কি করব? 2 নম্বর কার্বনকে টেনে নিয়ে আসবো 5 নম্বরের কাছে, 2 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন টেনে নিয়ে আসবো। এখানে কি হয়েছে? একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়েছে। এবার লিঙ্কেজ কিন্তু হলো 2-এর সাথে 5-এর। আগে লিঙ্কেজ তৈরি হয়েছিল কিন্তু 1-এর সাথে 5-এর, আমরা এখানে দেখে আসছি 1-এর সাথে 5-এর তৈরি হয়েছে। এবার লিঙ্কেজ তৈরি হয়েছে 2-এর সাথে 5-এর লিঙ্কেজ তৈরি হয়েছে। তাহলে আমাদের এই 2 আর 5 কিন্তু কাছাকাছি এসেছে। তাহলে আমরা এইটাকে আমরা একটু রং করে দিতে পারি, এইটা হলো আমাদের অক্সিজেন ব্রিজ তৈরি হয়েছে। তাহলে এবার আমরা কার্বনের বাকি হাতগুলোতে আমরা আস্তে আস্তে করে বসিয়ে দিই। কার্বনের বাকি হাতগুলোতে কারা কীভাবে বসে আছে। এটা হলো 1 নম্বর কার্বন, এই যে 1 নম্বর কার্বন সেটা হলো CH2OH। 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন রয়েছে, আমরা একটা অক্সিজেন বসিয়ে দিলাম, তার হাতটা একটু খালি থাক। 3 নম্বর কার্বনে আসি, হাইড্রোজেনটা নিচে বসবে, কারণ আমরা আগেই বলেছি যে পাশ দিয়ে আমরা ব্রিজ করব তারা নিচে বসবে।
3 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা উপরে বসবে, বসালাম। 4 নম্বর কার্বন থেকে আসি, হাইড্রক্সিল গ্রুপটা নিচে বসবে, উপরে বসবে হাইড্রোজেন। 5 নম্বর কার্বন থেকে আসো, দেখো খুব সহজে এই অক্সিজেনটা চলে গেছে কিন্তু ব্রিজে, এই অক্সিজেনটা সরাসরি চলে গেছে ব্রিজে, আমরা ব্রিজে অক্সিজেনটা দিয়ে দিলাম। তাহলে এখানে থাকলো 2টা হাইড্রোজেন। 2টা হাইড্রোজেন আমরা কি করব, 5-এর এই হাতে একটা খালি আছে, তাকে একটা হাইড্রোজেন দিলাম, এবং 5-এর সাথে লিঙ্কেজ হয়েছে 2-এর এইখানে একটা খালি আছে, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম। তারপরে থাকলো আমাদের 6 নম্বর কার্বন। 6 নম্বর কার্বনে বসলো CH2OH। তাহলে এই ধরনের একটা স্ট্রাকচার আমরা দেখলাম ফ্রুক্টোজের একটা রিং স্ট্রাকচার। ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপ উপরে বসেছে। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে যেমন আমরা বললাম 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপ উপরে বসলে বেটা, তেমনি ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপ উপরে বসলে তাকে আমরা বলে থাকি বেটা। তাহলে এই ফ্রুক্টোজটার নাম হয়ে গেল বেটা ডি ফ্রুক্টোজ, বেটা ডি ফ্রুক্টোজ। তাহলে এই ছিল আজকে আমাদের হেক্সোজ শর্করা নিয়ে আলোচনা। হেক্সোজ শর্করা ছিল আমাদের 4টা, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। 4টা হেক্সোজ শর্করা থেকে আমরা 2টা হেক্সোজ শর্করা, বিশেষ করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার দেখলাম এবং তাদের রিং স্ট্রাকচার দেখলাম।